আপওয়ার্কে প্রপোজাল পাঠানোর সময় বিট করার মাধ্যমে ক্লায়েন্টের কাজ নিতে হয় আসলে। সো আমরা অনেকে আসলে অনেক টেনশনে থাকি, অনেক আপওয়ার্কে বিট করতেছি কিন্তু কাজ পাচ্ছি না। সো যাদের এই সমস্যা হচ্ছে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। সো আপওয়ার্কে বিট করার আগে আমাদের কিন্তু ক্লায়েন্টের প্রিভিয়াস হিস্ট্রি বা ক্লায়েন্টের সম্পর্কে কিছু চেক না করে বিট করে ফেলি, এটা খুব বড় একটা সমস্যা এবং প্রচুর বিট করার পরও কিন্তু কাজ পাওয়া যায় না। সো আমরা আজকে জানবো কিভাবে আপওয়ার্কে ক্লায়েন্টকে চেনা যায়। সো নাম্বার 1 হচ্ছে ক্লায়েন্টের হায়ার রেট চেক করা। অর্থাৎ আপওয়ার্কে যে কোনো জবে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা হাতের ডান পাশে আমরা কিন্তু ক্লায়েন্টের আসলে প্রিভিয়াস হিস্ট্রি চেক করা যায়। সো প্রিভিয়াস বিভিন্ন ইনফরমেশন চেক করা যায়, সেখান থেকে দেখে নিন আপওয়ার্কে ক্লায়েন্টের হায়ার রেট কত পার্সেন্ট। কোনো ক্লায়েন্টের যদি হায়ার রেট 60% হয় তাহলে ধরে নিতে হবে ওই ক্লায়েন্ট 100টা জবে 60টা জবে কাউকে না কাউকে হায়ার করে। সো অনেক সময় ক্লায়েন্টের স্বভাব এমন হয় সে আসলে কোনো ফ্রিল্যান্সারকেই পছন্দ করতে পারে না বা প্রপার ফ্রিল্যান্সার খুঁজে পায় না, অনেক খুঁতখুঁতে স্বভাবের, যে কারণে আসলে একটা জব পোস্ট করার পর সে কাউকেই হায়ার করে না। সো এমন জবে যদি আমরা বিট করি, যত ভালো কভার লেটারই আমরা লিখি, আমাদের কিন্তু হায়ার হওয়ার চান্স খুব কম থাকবে। কানেক্ট নষ্ট হচ্ছে বিট করে। সুতরাং যে সমস্ত ক্লায়েন্টদের হায়ার রেট 70% প্লাস তাদের কাছেই বিট করব আমরা। নাম্বার 2 হচ্ছে ক্লায়েন্টদের অ্যাভারেজ আওয়ারলি রেট চেক করে নেওয়া। সো এটা হলো একটা ক্লায়েন্টের প্রিভিয়াস ফ্রিল্যান্সারদের হায়ার করার সময় একটা অ্যাভারেজ কত ডলারে আওয়ারলি হায়ার করে সেটা একটা হিস্ট্রি দেখা যায়। সো আমাদের প্রোফাইলে অনেক সময় আমাদের আওয়ারলি রেট অনেক বেশি থাকতে পারে বা কম থাকতে পারে। সো আমাদের যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা সাধারণত আওয়ারলি রেট দিয়ে থাকি। সো ধরা যাক আমাদের প্রোফাইলে আওয়ারলি রেট $15 ঘন্টা দেওয়া আছে, অর্থাৎ ঘন্টায় $15 কাজ করি আমি। সো এখন কোন একটা আওয়ারলি বেসিস কাজে বিট করার সময় ক্লায়েন্টের অ্যাভারেজ আওয়ারলি রেট চেক না করে আমরা প্রোফাইলের রেটে যদি বিট করে ফেলি তাহলে কিন্তু ভালো হবে না। সো ধরা যাক একটা ক্লায়েন্টের অ্যাভারেজ আওয়ারলি রেট হচ্ছে $7, অর্থাৎ আমরা মানে জেনারেলি তিনি তার প্রিভিয়াস ফ্রিল্যান্সারদেরকে এই রেটে হায়ার করছেন। আমি যদি সেটা না দেখেই $15 আমার যে প্রোফাইলের রেটটা ছিল সেই ডলারে যদি বিট করে দিই তাহলে আসলে কাজটা পাওয়ার চান্স খুব কম থাকবে। তাই অবশ্যই বিট করার আগে ক্লায়েন্টের অ্যাভারেজ আওয়ারলি রেট চেক করে তারপর বিট করা উচিত। ব্যাপারটা এরকম, আমরা চিন্তা করি আমি একটা ওয়েবসাইট বানাবো, আমি ধরা যাক ক্লায়েন্ট। সো সেই ওয়েবসাইটের বাজেট আমি মনে মনে ধরলাম $500। এখন কোনো একজন ফ্রিল্যান্সার যখন $2-3 বিট করবে তখন আমি ভাববো যে আসলে সে ওভার কোয়ালিফাইড, বা আবার কোনো ফ্রিল্যান্সার যখন $100 বিট করবে আমি তখন ভাববো সে হয়তো কাজই জানে না। সো দ্যাটস ওয়াই ওভার বাজেট এবং লো বাজেট দুটোই খারাপ। সো ক্লায়েন্টের যে অ্যাভারেজ আওয়ারলি রেট আছে সেই আওয়ারলি রেটে বিট করা উচিত। সো নাম্বার 3 হচ্ছে ক্লায়েন্টের প্রিভিয়াস অ্যাভারেজ রেটিং। অর্থাৎ বিট করার আগে দেখতে হবে আমাদের ক্লায়েন্টরা যে সমস্ত প্রিভিয়াস ফ্রিল্যান্সারদেরকে হায়ার করছে তাদের অ্যাভারেজ রেটিং কেমন ছিল। অর্থাৎ জব পোস্টের ডানেই কিন্তু আমরা দেখতে পাবো যে সমস্ত ক্লায়েন্টের অ্যাভারেজ রেটিং 5-এর মধ্যে 4.8 এর নিচে তাদের কাজগুলোতে বিট না করাই ভালো। নাম্বার 4 হচ্ছে ক্লায়েন্টের টোটাল স্পেন্ডিং ও পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা। অনেক ফেক ক্লায়েন্ট থাকে, তারা নতুন অ্যাকাউন্ট করে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে পেমেন্ট না করেই চলে যায়, আবার পেমেন্ট মেথড সাধারণত ভেরিফাইড থাকে না তাদের। সুতরাং আমাদের আনভেরিফাইড ক্লায়েন্ট মানে যে আসলে খারাপ তাও না, কারণ অনেক নতুন ক্লায়েন্ট যখন আসলে ফার্স্ট জব পোস্টটা করে তখন তার পেমেন্ট মেথড অ্যাড করা থাকে না, তখন আনভেরিফাইড থাকতেই পারে। তারপরও আমরা একটু সেফ থাকার জন্য ভেরিফাইড ক্লায়েন্টের মানে পেমেন্ট ভেরিফাইড ক্লায়েন্টের কাজগুলোতে বিট করা উচিত। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বিট করার আগে আমাদের দেখে নিতে হবে ক্লায়েন্টদের স্পেন্ডিং এনাফ আছে কিনা। অর্থাৎ আমি কিছু ক্লায়েন্ট পাইছি $15 মিলিয়ন স্পেন্ডিং, সো ইটস এ হিউজ অ্যামাউন্ট। সুতরাং টোটাল কত ডলার স্পেন্ড করছে এটা দিয়ে বোঝা যায় ক্লায়েন্টটা কেমন, ভালো না খারাপ। এছাড়া পেমেন্ট ভেরিফাইড কিনা সেটাও আমরা দেখে নিব। নাম্বার 5 হচ্ছে ক্লায়েন্টের প্রিভিয়াস জব হিস্ট্রি এবং রিভিউ দেখে নাও। তো সাধারণত ফ্রিল্যান্সাররা খুব কমই ক্লায়েন্টদেরকে খারাপ রেটিং দিয়ে থাকে, জেনারেলি দেয় না। সো আমরা একটা জবে ক্লিক করার পর একদম নিচে চলে গেলে আমরা দেখতে পাবো ক্লায়েন্টের প্রিভিয়াস জব হিস্ট্রি এবং প্রতিটা জবে ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার দুজনের রিভিউ। মানে একটা জবে কিন্তু ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে একটা রিভিউ দিতে পারে, আবার ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে একটা রিভিউ দিতে পারে। সো দুটোটাই দেখে নিব, বিকজ একটা ক্লায়েন্ট যখন অনেক সময় দেখা যায় কিছু ক্লায়েন্ট সবসময় ফ্রিল্যান্সারদেরকে খারাপ রিভিউ দিয়ে থাকে, তাকে স্যাটিসফাই করা খুবই টাফ। দেখা যায় 4 এর উপরে বা 4.5 এর উপরে সে রিভিউ দিতে চাই না। সুতরাং ওই সমস্ত ক্লায়েন্টকে আমরা বর্জন করবো। এছাড়াও আমাদের ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে কি রিভিউ দিছে সেটা দিয়েও আমরা আসলে বুঝতে পারি যে এই ক্লায়েন্টটা কেমন, এই ক্লায়েন্টের প্রিভিয়াস হিস্ট্রিটা কি। সুতরাং যে সমস্ত কাজগুলোতে বিট করব, জবে ক্লিক করার পর নিচের দিকে নেমে ক্লায়েন্টের জব হিস্ট্রি দেখে নিব, ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট দুজনেরই রেটিং এবং রিভিউগুলো দেখে নিব। সো
আমরা এভাবে কিছু কমপ্লিকেটেড ক্লায়েন্টকে অ্যাভয়েড করতে পারবো। নাম্বার 6 হচ্ছে আপওয়ার্কে বিট করার আগে দেখে নিন ক্লায়েন্টের লোকেশন খুবই ইম্পর্টেন্ট। যদি আসলে পৃথিবীর সব দেশে ভালো খারাপ ক্লায়েন্ট আছে, তারপরও অনেকে আসলে এভাবে থিঙ্ক করে আমি নিজে ভালো তো সব ক্লায়েন্টই ভালো, ইটস ট্রু, বাট স্টিল কিছু কিছু দেশের ক্লায়েন্টরা অনেকটা হ্যাসেল করছে। আমার দৃষ্টিতে আমি যেটা দেখছি যে আমি প্রায় 1000+ ক্লায়েন্টের কাজ করছি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এই মহাদেশের ক্লায়েন্টরা যথেষ্ট ভালো। সো আফ্রিকা বা এশিয়ান ক্লায়েন্টদেরকে আমরা স্কিপ করতে পারি। শুরুর দিকে আসলে এই ধরনের ক্লায়েন্টের কাজ না নেওয়া ভালো। সো আমি আসলে তাদেরকে ছোট করতেছি না, বা তাদের মধ্যে আসলে প্রচুর বাজেট যাচাই বাছাই করা বা খুঁতখুঁতে স্বভাব বা সহজে রেগে যাওয়া, বারবার রিভিশন বা ক্যান্সেল এই ধরনের একটা প্রবণতা দেখা যায়। আর লেডি ক্লায়েন্ট নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে, কিছু ভালো পাইছি, কিছু খারাপ পাইছি। সো নাম্বার 7 হচ্ছে ক্লায়েন্টের মেনশন করে দেওয়া স্কিল এবং এক্সপার্টাইজ আমাদের দেখে নিতে হবে। সো এটাকে আসলে আমরা প্রপোজাল বেস্ট ম্যাচের জন্য এটা খুবই পাওয়ারফুল একটা ব্যাপার। অর্থাৎ প্রপোজাল বেস্ট ম্যাচ বলতে বোঝাচ্ছে একটা ক্লায়েন্ট যখন জব পোস্ট করে, অনেক ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করতেছে, ধরা যাক 50 জন অ্যাপ্লাই করলো, সো 50টা ফ্রিল্যান্সারের লিস্ট দেখতে পাইলাম। সেখানে কিন্তু আমি যখনই বিট করি বেস্ট ম্যাচে 2 জন বা 3 জনকে রাখে যারা একদম টপে থাকে। সুতরাং এই টপে আসার জন্য খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ক্লায়েন্টের মেনশন করে দেওয়া স্কিল আমার সাথে মিল আসছে কিনা। সো আপওয়ার্কের জব ডেসক্রিপশন একটু যাচাই করলে আমরা দেখতে পাবো ক্লায়েন্ট কি স্কিল চাচ্ছে। দেখে নিন আপনার প্রোফাইলে এই স্কিলগুলো আপডেটেড আছে কিনা। অর্থাৎ ক্লায়েন্ট ধরা যাক একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজে বিট করতে যাচ্ছে, সো সেখানে স্কিল চাইছে ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স, এই দুটো স্কিল আমার প্রোফাইলে অ্যাড করা আছে কিনা এটা দেখে নিব, এবং 70% স্কিল মিললে তারপর বিট করা উচিত। নাম্বার 8 হচ্ছে তুলনামূলক কম কানেক্টের কাজগুলোতে বিট করার। সো আমরা নতুন অবস্থায় আমরা জানি আমরা ফিক্সড কিছু কানেক্ট শুধুমাত্র প্রথম মাসে ফ্রি পাবো, এরপর কিন্তু আমাদের কানেক্ট কিনতে হবে। সুতরাং আমাদের এই ফ্রি কানেক্ট যে কয়টা আছে এখানে এই কানেক্টগুলো খরচ করে বিট করতে করতে আসলে কিছু কাজ পেয়ে যেতে হবে। তো সাধারণত আপওয়ার্কের জবের বাজেট এবং ক্লায়েন্টের প্রিভিয়াস রেকর্ডের উপর ভিত্তি করে একটা জবে কত কানেক্ট খরচ করতে হবে এই জিনিসটা আপওয়ার্কই ফিক্স করে। সো নতুন অবস্থায় আমাদের 6 কানেক্টের বেশি লাগে এমন জবে বিড না করাটা ভালো। সো নাম্বার 9 হচ্ছে 20% জবে বিড করতে প্রপোজাল বুস্ট ফিচারটা আমরা ব্যবহার করব। সো ভেরি রিসেন্টলি প্রপোজাল বুস্ট সিস্টেমটা চালু হয়েছে আপওয়ার্কে। সো প্রপোজাল বুস্ট হচ্ছে একটা মানে একটা জবে বিড করার সময় এক্সট্রা কিছু কানেক্টের মাধ্যমে আমি কিন্তু টপে চলে আসতে পারি। ধরা যাক 50 জন বিট করলো, তার মধ্যে আপওয়ার্কে 2 জনকে বা 3 জনকে টপে দেখাচ্ছে। সো এই 3 জনকে টপে দেখানোর কারণটা হচ্ছে, এবং উপরে বুস্টেড লেখা থাকে, কারণটা হচ্ছে এখানে এই 3 জন কিছু এক্সট্রা কানেক্ট ব্যবহার করে জবটাতে বিট করলো। সো নতুন অবস্থায় এই ফিচারটা ব্যবহার না করা ভালো, কারণ আমার যে এক্সিস্টিং কানেক্টগুলো আছে সেটা লিমিটেড। তবে আমরা যদি আসলে একটু পুরাতন হই বা আমার অ্যাকাউন্টে যদি মোটামুটি এনাফ পরিমাণ রিভিউ থাকে এবং আর্জেন্ট বেসিস কোনো কাজ, যদি কোনো ফ্রিল্যান্স মানে কোনো ক্লায়েন্ট যদি আর্জেন্ট বেসিস কোনো কাজ হায়ার করতে চায়, তাহলে আমরা 20% জবে, সব জবে না, কারণ বুস্টেড জিনিসটা কিন্তু অনেক সময় খারাপ, কারণ ক্লায়েন্ট ভাবতে পারে যে এই ছেলেটা ওভাবে কাজ পারে না তাই বুস্ট করে সামনে চলে আসছে। সুতরাং আমরা সব কাজে না 20% জবের ক্ষেত্রে আমরা বুস্ট ফিচারটা ব্যবহার করতে পারি, এবং জেনারেলি আমাদের বুস্ট ধরা যাক 6 কানেক্ট খরচ হবে নর্মালি বিট করতে, আমি 2 বা 3 কানেক্ট বাড়ায় বুস্ট করে দেখতে পারি 20% জবের ক্ষেত্রে। এবং বুস্ট করলেই যে আসলে আমি একদম কাজ পাবো ব্যাপারটা এরকম না, এটা ডিপেন্ড করে। আর্জেন্ট বেসিস কাজগুলোর ক্ষেত্রে আমরা বুস্ট ফিচারটা ব্যবহার করতে পারি। আর বুস্ট আউটডেটেড হয়ে গেলে, অর্থাৎ আমি সো ধরা যাক এখন আমি সেকেন্ড পজিশনে আছি, আরেকজন আমার পরবর্তীতে আরও বেশি অ্যামাউন্টে বুস্ট ব্যবহার করলো, তখন আমি কিন্তু সেকেন্ড পজিশনে থাকতেছি না। সো তখন আমার বুস্টের যে কানেক্টটা খরচ করা হয়েছে সে কানেক্টটা আউটডেটেড হয়ে আমার কাছে আবার ফেরত আসবে। সো নাম্বার 10 হচ্ছে ফিক্স প্রাইজের কাজে প্রিভিয়াস ফ্রিল্যান্সারদের বিড রেঞ্জটা আমরা দেখব, এবং ক্লায়েন্টের এস্টিমেটেড বাজেটের কাছাকাছি বাজেট আমাদেরকে বিট করতে হবে। সো ব্যাপারটা এরকম যে আপওয়ার্কে আমরা মেম্বারশিপ প্লাস যদি নেওয়া থাকে তাহলে আমরা এই ধরনের জবগুলোতে ফ্রিল্যান্সার ম্যাক্সিমাম কত অ্যামাউন্টে বিট করছে, মিনিমাম কত অ্যামাউন্টে বিট করছে, সো এই জিনিসটা আমরা দেখে নিতে পারি, এবং এই জিনিসটা দেখে আমি কিন্তু একটা আইডিয়া নিতে পারি প্রজেক্টটার বাজেট আমার এত থেকে এতর মধ্যে হওয়া উচিত। সো সবার প্রথমে দেখতে হবে ক্লায়েন্টের বাজেট কত, এবং ফিক্সড প্রাইসের কাজে ক্লায়েন্টের এস্টিমেটেড বাজেটটা আমরা দেখতে পাবো। অর্থাৎ ক্লায়েন্ট বলে দিবে যে এই কাজের জন্য আমার এস্টিমেটেড বাজেট $500 বা $600। সো বাজেট যদি ক্লায়েন্টের ধরা যাক বাজেট $200 হইলো, আমি ওই কাজে $500 বা $600 যদি বিট করি তাহলে আসলে ইন্টারভিউ বা ইনবক্সে আমাকে নক করার চান্স খুব কম থাকবে।
ধরা যাক আপনার মন মতো বাজেট হইলো না, একটা প্রজেক্টে ক্লায়েন্টের বাজেট দেওয়া ছিল $200, ওটা আপনার ভালো লাগতেছে না, আপনার মনে হয়েছে যে এটা $500-600 হলে ভালো হইতো। সো এই সমস্ত কেসে আমি সাজেস্ট করবো ওই $200 বিট করেন। বিট করার পর ইনবক্সে যখন আপনাকে নক করবে তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে কমিউনিকেশন করে তাকে এক্সট্রা আরও কিছু ফিচার দিয়ে আপনি কিন্তু আপনার এস্টিমেটেড যে বাজেটটা ছিল সেখানে নিয়ে যেতে পারেন। কিন্তু প্রথমেই যদি আমি আসলে $500 বা $600 বিট করে ফেলি তখন কিন্তু ওই ক্লায়েন্ট আমার ইনবক্সে আসার চান্স খুব কম থাকবে। পরবর্তীতে আমার ইনবক্সে আসার পর আমি বাজেট বাড়িয়ে নিতে পারবো। সো নাম্বার 11 হচ্ছে জব পোস্ট হওয়ার সাথে সাথে বিট করুন এবং বেস্ট ম্যাচ অপশন থেকে বিট করুন। আমরা নর্মালি কি করি, আজকে বিট করলাম অনেকগুলা 10টা-12টা বিট করে ফেলছি, আবার এক সপ্তাহ আমার কোনো খবর নেই, আবার এক সপ্তাহ পরে আমার কাছে মনে হলো 2-3টা কাজে বিট করলাম। সো দিস ইজ নট দ্য ওয়ে। সো সাধারণত একটা জব পোস্ট করা 10 থেকে 15 মিনিটের মধ্যে বিট করাটা সবচেয়ে বেস্ট। কারণ আমরা আমাদের স্ট্যাট থেকে আমরা দেখি মোটামুটি একটা ক্লায়েন্ট জব পোস্ট করার পর হাফ অ্যান আওয়ার সে অনলাইনে থাকে। সো এই সময়ের মধ্যে যদি বিট করে ফেলা যায় তাহলে আসলে কম্পিটিশনটা কম থাকতেছে, নাম্বার 1 পয়েন্ট। কারণ খুব কম প্রপোজাল মানে জমা পড়ছে, মাত্র 10-15 মিনিট সময় পার হয়েছে, আর ক্লায়েন্টের নজরে পড়ার চান্স অনেক ভালো থাকবে। এছাড়া সর্বোপরি আসলে কাজটা পাওয়ার চান্সটাও বেড়ে যাবে। সো বিশেষ করে নতুন ক্লায়েন্টদের ক্ষেত্রে দেখা যায় তাদের আসলে এনাফ পরিমাণ জব হিস্ট্রি থাকে না, সো তারা দেখা যায় অতটা চালাকও হয় না। সো দ্যাট যেটা হয়, যারাই আসলে প্রথম দিকে বিট করে তাদেরকে আসলে হায়ার করে ফেলে। সো নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে বিট মানে এই জিনিসটা দেখা যায়। বাট 20 জন বা 50 জন অ্যাপ্লাই করে ফেললে যতই ভালো কভার লেটার লিখি আসলে এত 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 জব পোস্টের মধ্যে ক্লায়েন্টের মানে নোটিসে পড়া রিয়েলি টাফ। সো দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে খুব দ্রুত বিট করে ফেলা এবং 10 থেকে 15 মিনিট পর পর বিট করা। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, নির্দিষ্ট 2-3 ঘন্টা সময় বেঁধে নিতে পারি। এই সময়ের মধ্যে আমি জাস্ট আমার ব্রাউজারে আমি জাস্ট রিলোড দিয়ে আমি দেখতে পাবো যে নতুন কী কী জব আসছে। আচ্ছা, এইটা হচ্ছে একভাবে বিট করা, অর্থাৎ নির্দিষ্ট একটা ক্যাটাগরি বা ওয়ার্ডপ্রেস বা নির্দিষ্ট একটা ফিক্স কিছু একটা লিখে সার্চ করার পর যে জবগুলো আসবে সেগুলোতে আমরা বিট করি। এটা জেনারেলি সবাই করে। সো একটু ডিফারেন্টলি ভাবি। সো ধরা যাক আমাদের এই ফাইন জবে কিন্তু সবাই ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং, আমি ওয়েবের কথা বলতেছি, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে সবাই সার্চ করে। আমরা যদি একটু ডিফারেন্টলি থিঙ্ক করি, এটা সার্চ করলে কি হয়, কিছু জব পোস্ট আসে, সেই জব পোস্টে প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেশন জমা পড়ে। এটার মেইন রিজনটা কি? এটার মেইন রিজন হচ্ছে সবাই এভাবে সার্চ করে। এবং কেন ওয়ার্ডপ্রেস বা ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলে এই জবগুলো আসতেছে? কারণ এই জবগুলোর টাইটেলে বা ডেসক্রিপশনে কোথাও না কোথাও এই ওয়ার্ডগুলো আছে। সুতরাং কিছু কমন জবে প্রচুর পরিমাণে বিট পড়তেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রপোজাল জমা পড়তেছে। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের বেস্ট ম্যাচ নামে একটা অপশন আছে। সো আপনাকে বেস্ট ম্যাচ অপশনে গেলে আমাদের প্রোফাইলে যে স্কিলগুলো দেওয়া আছে সেই স্কিল রিলেটেড জবগুলোই কিন্তু বেস্ট ম্যাচে দেখতে পাবো। এবং জেনারেলি বেস্ট ম্যাচে যে জবগুলো থাকে এগুলোতে মানে যথেষ্ট কম ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করে। এবং আমার সাজেশন থাকবে কিছু জব আমরা বেস্ট ম্যাচ থেকে অ্যাপ্লাই করে দেখতে পারি। সো হায়ার্ড হওয়ার চান্স আমাদের বেড়ে যাবে। সো নাম্বার 12 হচ্ছে ফিক্সড বাজেটের কাজগুলোতে মাইলস্টোনে ভাগ করে নেওয়া। সো খুব মজার একটা ট্রিক্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো ফিক্সড জবে বিট করার সময় দুটো অপশন আসবে, বাই মাইলস্টোন এবং বাই প্রজেক্ট। সো বাই প্রজেক্ট হচ্ছে আমাদের পুরো কাজের বাজেট যদি $200 হয় তাহলে পুরোটা একটা মাইলস্টোনে নিয়ে নেওয়া, মানে পুরো কাজ শেষ হইলে আমার পুরো জবটা সাবমিট করবো, তারপর আমাকে ডলারটা পেমেন্ট করে নিবে। সো আমার সাজেশন হচ্ছে আমরা ছোট 1টা বা 2টা মাইলস্টোনে ভাগ করে নিতে পারি। সো অনেক সময় অনেক ক্লায়েন্ট এর কাজের ক্ষেত্রে দেখা যায় একটা ডিজাইন পার্ট ছিল, আবার একটা ফিক্সিং পার্ট ছিল। দেখা গেছে ডিজাইন পার্টটা আমি পারফেক্টলি করতে পারছি, বাট ফিক্সিং কাজটা পারফেক্টলি হচ্ছে না। সো তখন কিন্তু আমি যদি এটা ফিক্স বাই প্রজেক্টে নেই, পুরো কাজটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু মাইলস্টোনে যদি ভাগ করে নিই, আমি ডিজাইনের জন্য আমি ধরা যাক $200 প্রজেক্টটাকে 100 বা আর ফিক্সিংয়ের জন্য $100 ভাগ করে নিলাম। সো দ্যাট যেটা হচ্ছে মাইলস্টোনে ভাগ হয়ে নিচ্ছে, আমার ডিজাইন পার্ট শেষ, আমি ডিজাইন পার্টের মাইলস্টোন জমা দিয়ে দিলাম, আবার ফিক্সিং পার্টটা পারতেছি না, ওই মাইলস্টোন দরকার নেই, আমার পুরো জবটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না, একটা পার্শিয়াল অ্যামাউন্ট পাচ্ছি এবং ক্লায়েন্টও হ্যাপি, তার আসলে পুরো অ্যামাউন্টটা স্পেন্ড করা হয়নি। সো আমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারি এবং ক্যান্সেলের হাত থেকে আমরা খুব সহজে বাঁচতে পারবো যদি আমরা মাইলস্টোনে ভাগ করে নিতে পারি। সো আমার সবসময় সাজেশন থাকবে ক্লায়েন্টের সাথে কথা বলে বাই প্রজেক্ট না নিয়ে বাই মাইলস্টোনের ফিক্সড প্রাইসের কাজগুলো নেওয়া। নাম্বার 13 হচ্ছে ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। মজার ব্যাপার, ফেক ক্লায়েন্ট চিনবো কিভাবে, তাই না? সো আমি কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি। সো বেসড অন আওয়ার স্টুডেন্টস এক্সপিরিয়েন্স অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স, 1 নম্বর হচ্ছে কিছু জব পোস্টে দেখা যায় টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলে যোগাযোগ করতে বলতেছে। সো অবশ্যই আমাদের এই সমস্ত ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। স্যার, যে সমস্ত ক্লায়েন্টরা মার্কেট প্লেসের বাইরে পেমেন্টের কথা বলে তাদেরকে স্ট্রেটলি বলে দিব মার্কেট প্লেসে আসছো, মার্কেট প্লেসে আমি কাজটা নিব। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত সোশ্যাল চ্যানেলে গেলে কাজগুলোতে
ক্লায়েন্টরা আসলে কাজগুলো করে নেওয়ার পর পেমেন্ট করে না। নাম্বার 2 হচ্ছে মার্কেট ভ্যালু থেকে বেশি এমন কোনো জব, ধরা যাক আমরা বুঝতেছি একটা প্রজেক্ট, একটা ওয়েব ডিজাইন প্রজেক্ট, এটার বাজেট $500 হতে পারে। এখন আমাকে ক্লায়েন্ট বলতেছে আমি $10,000 দিব, আমি $8,000 দিব। সো এস্টিমেটেড যে বাজেট বা মার্কেটের যে ভ্যালু, সে ভ্যালু থেকে যখন অনেক ওভার বাজেট থাকবে তখন ধরে নেব ক্লায়েন্টটা ফেক। সো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা অনেক সময় জব ডেসক্রিপশনের মধ্যে কোনো একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, অপরিচিত একটা লিঙ্ক দিয়ে বারবার কিন্তু ডিসক্রিপশনে এমফাসিস করা হচ্ছে, বলা হচ্ছে যে তুমি এই লিঙ্কে ক্লিক করো, এই লিঙ্কে ক্লিক করো। সো তখন আমরা বুঝে নিব এইটা একটা ফিশিং লিঙ্ক বা র্যানসামওয়্যার বা ভাইরাস। এই লিঙ্কে ক্লিক করে আমার কম্পিউটারে বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস কোড ডাউনলোড হতে পারে এবং আমার কম্পিউটার হ্যাক হয়ে যেতে পারে। আর লিঙ্ক দেখলে কিন্তু আসলে বোঝা যায়, একটা জেনারেল ওয়েবসাইট www.minhajul-asif.me, এইটা একটা জেনারেল লিঙ্ক, কিন্তু ফিশিং লিঙ্কগুলো আসলে উল্টাপাল্টা কিছু ওয়ার্ড দিয়ে লেখা থাকে। সো আমরা খুব সহজে আমরা কিন্তু মানে দেখেই বুঝতে পারি। আর আমাদের অবশ্যই এক্ষেত্রে কিছু অ্যান্টিভাইরাস, উইন্ডোজ ডিফেন্ডার, এগুলো অবশ্যই রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, অনেক সময় ক্লায়েন্ট ইনবক্সে এসে কথা বলার আগে কাজটা করে দিতে বলে। অর্থাৎ বলা হয় এরকম, তোমাকে একটা ছোট প্রজেক্ট দিচ্ছি, ইটস এ টেস্ট প্রজেক্ট, এই টেস্ট প্রজেক্টটা তুমি যদি পারো তারপর তোমাকে মেইন প্রজেক্টটা দিব, কিন্তু কোনো পেমেন্ট করবে না। সো 80% কেসে আমি দেখছি এই ধরনের ক্লায়েন্টরা ফেক হয়, কাজটা করায় নিয়ে চলে যায়। সুতরাং টাকা ছাড়া বা অর্ডার দেওয়া ছাড়া বা জব অফার দেওয়া ছাড়া কোনো ধরনের আমরা কাজ করব না। আরেকটা ব্যাপার হচ্ছে, ইনবক্সে আপনাকে বলবে সে আসলে বাইরে পেমেন্ট করবে। ধরা যাক বললো যে আপনার ইউএসএতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সে ডিটেল দেন, আমি সেখানে আপনাকে চেক পাঠাবো, বা ক্রিপ্টোতে পেমেন্ট করবে। এদের থেকে দূরে থাকুন। সো নাম্বার 14, খুব মজার একটা পয়েন্ট, রিভিউ বিক্রেতা ক্লায়েন্ট। সো এটা এখন খুব বেশি দেখা যায়। এদের কাজে বিট করে কানেক্ট নষ্ট করব না। এবং মজার ব্যাপার হচ্ছে, রিভিউ বিক্রেতা চিনবেন কিভাবে? সো জেনারেলি আপওয়ার্কে রিভিউ বিক্রেতাদের এখন দৌরাত্ম খুবই বেশি, এবং ফেসবুকে দেখা যায় বুস্ট করে এই ধরনের সার্ভিসগুলো সেল করে। সো সবসময় মনে রাখবেন, আমরা এই ধরনের রিভিউ যদি কিনি, আজকে না হোক 5 বছর পর আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবেই। সো এআই, আমরা বিভিন্ন মার্কেট প্লেসগুলোর এআই খুবই পাওয়ারফুল। চিন্তা করেন 5 বছর পর আপনার একটা টপ রেটেড অ্যাকাউন্ট, অনেক ডলার ইনকাম করছেন, সেটা যখন হারায় যাবে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না। সো অবশ্যই আমরা এই ধরনের রিস্ক নিব না। সো এখন আমরা বুঝলাম যে আমরা রিভিউ কিনবো না, কিন্তু বুঝবো কিভাবে একটা ক্লায়েন্ট রিভিউ সেলার কিনা। কারণ আপনি চিন্তা করেন, রিভিউ সেলারের রিভিউ বিক্রি করে এরকম একটা ক্লায়েন্টের জবে বিট করলে সে কখনোই আপনাকে হায়ার করবে না, কারণ সে তো নির্দিষ্ট একজনকে হায়ার করার জন্য অলরেডি কন্ট্রাক্ট করছে এবং সেজন্যই জবটা পোস্ট করছে। সুতরাং আমি এই জবটাতে যদি বিট করি তাহলে কিন্তু আমার কানেক্টগুলো একদমই নষ্ট হচ্ছে। সে নির্দিষ্ট একজনকেই হায়ার করবে। চিনবো কিভাবে? মজার ব্যাপার হচ্ছে, প্রিভিয়াস হিস্ট্রি চেক করবেন। অর্থাৎ ক্লায়েন্টের জব পোস্টে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর প্রিভিয়াস যে জব পোস্টগুলো সে করছে ওগুলো দেখবেন। সাধারণত রিভিউ বিক্রেতা ক্লায়েন্টরা $5 বা $10 রিভিউ দিয়ে থাকে এবং সবাইকেই গণহারে 5 স্টার দিয়ে থাকে, বড় কিছু রিভিউ দিয়ে থাকে। সো আমরা কিন্তু ক্লায়েন্টের জব হিস্ট্রি দেখলেই বুঝতে পারবো ছোট কাজে এত বড় রিভিউ, বা ক্লায়েন্ট সবসময় $5, $10 বা $15 রিভিউ দিয়ে যাচ্ছে, ভালো রিভিউ দিয়ে যাচ্ছে, এই সমস্ত সিমটম দেখে আমরা বুঝতে পারবো সে হচ্ছে রিভিউ সেলার ক্লায়েন্ট। তাদের কাছ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে, এই সমস্ত জবগুলোতে বিট করা থেকে বিরত থাকতে হবে। সো এক্সপেক্টিং যে আপওয়ার্ক মার্কেট প্লেসে যদি বিট করার সময় এই স্টেপগুলো ফলো করেন এবং প্রপোজাল পাঠানোর সময় আমরা হুটহাট করে প্রপোজাল পাঠাই ফেলে অনেক দ্রুত, কোনো কিছু চেক করি না। সো আমরা যদি ক্লায়েন্টের প্রিভিয়াস হিস্ট্রি বা রেকর্ড চেক করি, বা আমি যেই 14টা পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো যদি চেক করি, তাহলে আসলে খুব দ্রুত একটা ক্লায়েন্টকে চেনা যাবে এবং বিট করা সহজ হবে। অনেকে মনে করতে পারেন আমরা এই 14টা পয়েন্ট চেক করতে অনেক সময় চলে যাবে, মিনওয়াইল অনেকে বিট করে ফেলবে। সো ব্যাপারটা হচ্ছে, ইট উইল বি আ প্র্যাকটিস। যখন আপনি এই সবগুলো জিনিস ফলো করে বিট করবেন, 100-200 বিট করার পর দেখবেন আপনার অরিজিনালি ওই সমস্ত জায়গায় চোখ চলে যাচ্ছে, কয়েক সেকেন্ড লাগবে আপনার এই পুরো জিনিসগুলো চেক করতে। সো ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। সো এক্সপেক্টিং এই রুলসগুলো ফলো করলে আপওয়ার্ক মার্কেট প্লেসে অল্প কিছু বিট করেই কিন্তু ক্লায়েন্টের কাজ পাওয়া যাবে। সো তবে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আগে মার্কেট প্লেসগুলো কম্পিটিশন অনেক কম ছিল, এখন কম্পিটিশন বাড়তেছে। জেনারেলি আমাদের প্রচুর পরিমাণে বিট করে ক্লায়েন্টের কাজগুলো নিতে হবে। আগে প্রোফাইল খোলার পর একটা দিনে বিট করলে কাজ চলে আসতো, কারণ ফ্রিল্যান্সার কম ছিল। নাওএডেজ কম্পিটিশন বাড়তেছে, সো চান্স মানে আমার নাম্বার অফ বিডও বেশি করতে হচ্ছে। আমি কিন্তু 2012-13-তে যখন আপওয়ার্কে কাজ করছি তখনও কিন্তু দেখা যেত যে
প্রচুর প্রপোজাল জমা পড়তো এবং আমার মনে আছে আমি প্রথম 250 কাজে বিট করার পর প্রথম কাজটা পাই। সো তখন আসলে কানেক্টটা ফ্রি ছিল, অর্থাৎ একটা ফ্রিল্যান্সার যত খুশি তত সে বিট করতে পারতো, কোনো টাকা পয়সা লাগতো না। বাট এখন যেহেতু আসলে টাকা পয়সা লাগতেছে, সো বিডের সংখ্যাও কমছে, বাট স্টিল ফ্রিল্যান্সার বাড়তেছে। সুতরাং আমাদের অবশ্যই কোয়ালিফাইড হয়ে মার্কেট প্লেসে নামতে হবে, ধৈর্য ধরে মার্কেট প্লেসে ট্রাই করতে হবে। থ্যাংক ইউ।